দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে এই মুহূর্তে আছেন প্রথম আলোর প্রধান বাণিজ্য সম্পাদক ওয়ালিউর রহমান। আমরা আলাপ করব কেমন হলো এবারের অর্থ বছরের বাজেট। ওয়ালিউর রহমান ভাই, আয়োজনের শুরুতেই আপনি বলছিলেন যে আসলে বাজেটে এত কিছু আছে যে মানে দুটো তিনটে বিষয় নিয়ে আলাপ করাটা একটু কঠিনই হয়ে যায়, আবার সবকিছু মিলে আলাপ করতে নিলে আমাদের সময় অনেক বেশি প্রয়োজন, সেটি নাই। তারপরেও ভাই আমি ছোট ছোট কিছু বিষয়েই আলাপ করব এবং এর পরবর্তী আপডেটগুলো তো আমাদের দর্শক পাঠকরা অনলাইনে দেখেই নিতে পারবেন, পড়ে নিতে পারবেন। শুরুতে আমি আমাদের আজকে শিরোনাম যেটি রেখেছি যে কালো টাকা সাদা করা নিয়ে আসলে এত আলোচনা কেন হয়, সেটি নিয়ে যদি শুরু করি। কালো টাকা সাদা করার বিষয়টা আসলে একটা নৈতিক একটা জায়গা থেকেই সবচেয়ে বেশি আলোচিত হয়। এর আগেও এই সুযোগ দেওয়া হয়েছে, এবারই কিন্তু প্রথম না। কিন্তু এবারে যেটা বেশি আলোচনা অলরেডি হচ্ছে সেটা হলো যে মাত্র 15% কর দিয়ে যে কেউ টাকা সাদা করতে পারবে। এখন একটা ব্যাপার যে এটা হচ্ছে যখন সরকার নতুনভাবে কর যে হার আছে, স্তর আছে, সেটাকে পুনর্বিন্যাস করেছে। সেখানে বলা আছে যে যারা সবচেয়ে বেশি টাকা আয় করে আর কি, একটা হার ঠিক করে দেওয়া হচ্ছে যে সবচেয়ে উঁচু হারটা হবে 30%। এখন যে বৈধভাবে আয় করে ঠিকঠাক মতো কর দিচ্ছে সে 30% কর দিচ্ছে, আর যে ফাঁকি দিয়েছিল কোনো না কোনোভাবে সে 15%টা মানে কর দিয়েই সে তার এই টাকাটা বৈধ করে ফেলতে পারবে। সো ওই যে নৈতিক যে জায়গাটা, যে মানুষ কেন তাহলে কর দেবে, কেন মানুষ আসলে সৎভাবে সে কর দেবে, আয় কর দেবে, এই প্রশ্নটা আসলে এখানে এসে যায়। এবং ওই প্রশ্নটা আবার আসে, সেটা হলো যে সরকার বা রাষ্ট্র কি আসলে অসৎ যারা নাগরিক তাদেরকে উৎসাহিত করছে কিনা, তাদেরকে পুরস্কৃত করছে কিনা, সেই প্রসঙ্গটা এখানে আসে। এবং এটা শুধুমাত্র যে টাকা, নগদ টাকা, সেটার ব্যাপার না। এখানে বলা আছে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট, সেগুলো যদি কেউ গোপন করে যায় এর আগে বা অবৈধ অর্থ দিয়ে কেনে, সেটাও আসলে মানে এটা ডিক্লেয়ার করা যাবে, তার মানে এটাকে বৈধ করা যাবে। তার জন্য কিছু নির্দিষ্ট হারে কর দিতে হবে। একই প্রশ্ন এটা উঠে যায় যে কারা আসলে বেশিরভাগ ক্ষেত্রে গোপন রাখে এই ব্যাপারগুলো। আমরা জানি যে এখন অবৈধ আয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে। একজন সাবেক আইজিপির তার সম্পদ নিয়ে অনেক আলোচনা হচ্ছে, মানুষজন সেগুলো নিয়ে কথা বলছে। এরকম একটা সময় যখন এই বিশেষ সুবিধা দেয়া হয় যারা কর দেয়, যারা দিচ্ছে না, তখন মানুষ এইগুলো নিয়ে প্রশ্ন করে, এবং সেই প্রশ্ন আসলে এটা উঠেছে। এর আগে আপনি জানেন বছর দুয়েক আগে একবার একটা সিদ্ধান্ত হলো, এই বাজেটেই একটা সিদ্ধান্ত, একটা প্রস্তাব আসলো যে যারা টাকা পাচার করেছে তারা যদি একটা নির্দিষ্ট হারে কর দিয়ে সেই টাকাটা ফেরত আনে তাহলে কেউ কোনো প্রশ্ন করবে না। তখন বলা হয়েছিল যে আসলে অনেক টাকা এখান থেকে পাচার হয়ে গেছে, সুযোগটা অনেকে নেবে, বিদেশে যে টাকাটা পাচার করেছে সেই টাকাটা ফেরত নিয়ে আসবে। আসলে কেউ আনেনি, এবং এটা দেখা গেছে যে এই সুযোগগুলো আসলে কেউ নেয় না, কিন্তু বা খুব বেশি নেয় না। এখন পর্যন্ত সব মিলিয়ে বোধহয় 47,000 কোটি টাকা কালো টাকা সাদা করা হয়েছে। কিন্তু তারপরও এইরকম একটা বিষয় রাখা হয় বাজেটে, যেটাকে প্রায় সবাই এটাকে অনৈতিক হিসাবে চিহ্নিত করেন। এর নৈতিকতা নিয়ে একটা বড় প্রশ্ন থেকেই যায়। এবং একই সাথে আরও একটি প্রতিবেদন আমি দর্শকদের বলে রাখি, আমি প্রথম আলো.com-টা আমার হাতে খুলে রেখেছি আমার ফোনে। দুটো বিষয় একটু আলাদা আলাদা করেই আলাপ করতে চাই। একটি তো হলো উচ্চ মূল্যস্ফীতির এই সময় করমুক্ত আয় সীমা বাড়েনি, এটি একটি আলাদা প্রতিবেদনই এসছে। এবং এর সাথে আমি যদি বলি যে কোন কোন পণ্যের দাম বাড়লো বাজেটের কারণে এবং একই সাথে কোন পণ্যের দাম কমলো, এই নিয়ে তো আগ্রহের সবচেয়ে বড় জায়গাই থাকে দর্শকের। সেই ক্ষেত্রে দাম বেড়ে যাবার ক্ষেত্রে আলাদা করে যে প্রতিবেদনটি এসছে, মুঠোফোনে কথা এবং ইন্টারনেটের খরচ বাড়ার যে বিষয়টি, কি মনে হচ্ছে ওয়ালিউর রহমান ভাই, এর প্রভাব আসলে কি পড়বে নতুন বছরে? এটার প্রভাব আসলে একদম পরিষ্কার, সেটা হলো যে মানুষজন এটাকে হয়তো পছন্দই করতে পারবে না, কারণ মুঠোফোনে কথা বলা বা ইন্টারনেট চালানোর খরচ কিন্তু অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশে বেশ বেশি বলেই অভিযোগ আছে। সেবার মান নিয়ে একটা বড় রকমের প্রশ্ন আছে। যখন এই ধরনের প্রশ্নগুলো আছে তখন আবার আরও এখানে ভ্যাট বেড়েছে, এখানে কর যেটা সেটা বেড়েছে। এখন যে এখানে 15% ভ্যাট আছে, সেটা এখন এটা 20% এটা হয়েছে। যেটা হচ্ছে সেটা হলো যে
টক টাইম এবং ইন্টারনেট ব্যবহার যখন কেউ রিচার্জ করে একটা মোবাইল ফোনে, তখন সেখান থেকেই টাকাটা কেটে রাখা হয়। এবং এই কেটে রাখার ফলে যেটা হচ্ছে সেটা হলো যে আপনি যে পরিমাণ টাকা দিচ্ছেন আপনি সেই পরিমাণ সার্ভিস পাচ্ছেন না। ঠিক আছে, কর দিতে হবে সরকারকে, কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন থেকে যায় যে আসলে অতিরিক্ত হয়ে যাচ্ছে কিনা। কারণ বাংলাদেশে এই মোবাইল ফোন ব্যবহার করছে এখন মানে বিপুল সংখ্যক মানুষ, কোটি কোটি মানুষ এটা ব্যবহার করে, প্রয়োজনেই ব্যবহার করে এই মানুষ, ইন্টারনেট ব্যবহার করে প্রয়োজনেই তারা ব্যবহার করে। যেহেতু এখন মানুষের সবার কাছে ল্যাপটপ অথবা কম্পিউটার নেই, মুঠোফোনেই বা মোবাইল ফোনেই বেশি ব্যবহার করে। অনেক ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে আসলে এই মোবাইল ইন্টারনেটের উপরে ভিত্তি করে। আমরা জানি ই কমার্স ধরনের যে ধরনের ব্যবসাগুলো আছে সেগুলো করছে। তখন যখন মানুষের খরচ বাড়ে স্বাভাবিকভাবেই তখন সেটা আসলে মানুষের জন্য একটা অতিরিক্ত হয়ে যায়। যেমন আমরা একটা হিসাব দেওয়া হয়েছে, সেটা হলো যে এই মুহূর্তে এখন 100 টাকার টক টাইম পেতে 133 টাকা 25 পয়সা রিচার্জ করতে হয়। নতুন প্রস্তাব যদি হয়, নতুন প্রস্তাব কার্যকরের ফলে এটা হবে 100 টাকার টক টাইম পেতে 139 টাকা রিচার্জ করতে হবে। সো আরও যদি সহজভাবে বলা যায় যে ধরেন যদি আপনি 100 টাকা রিচার্জ করলেন, সেখান থেকে 28 টাকা সরকার বিভিন্ন রকমের শুল্ক বা কর হিসাবে এটা কেটে নেবে, বাকি টাকা আপনি টক টাইম হিসাবে পাবেন। সো 28 টাকা যদি চলে যায় থাকে 72 টাকা। সো বেশ বড় একটা কিন্তু এখানে করের একটা মানে বোঝা যদি বলেন বা এটাকে বলা যেতে পারে, অনেকে এ ব্যাপারে আপত্তি করছেন, যে একটা বোঝা হচ্ছে। সো মুঠোফোনের এইটা নিয়ে আসলে মানুষের মধ্যে এক ধরনের একটা অসন্তোষ আমরা দেখেছি ইতিমধ্যেই, মানে মানুষজন এটা বলছেন যেটা খুব বেশি হয়ে যাচ্ছে। সো এই মোবাইল ফোনের এইটা নিয়ে বেশ একটা আলোচনা আছে, ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনি বললেন যে অন্য অন্য অনেক পণ্যের দাম বাড়ছে বা কমছে, বাড়ছেই এই সংখ্যাটা বেশি কারণ বিভিন্ন ক্ষেত্রে শুল্ক বেড়েছে। সেই কারণে অনেক অনেক পণ্যের দাম আসলে বেড়ে যাবে এই বাজেটের পরে। আমরা জানি যে এমনিতেই মূল্যস্ফীতি বেশ অনেক উঁচু, সার্বিক মূল্যস্ফীতি প্রায় 10% কাছাকাছি। এরকম সময় যদি সমস্ত পণ্যের বা সেবার দাম বেড়ে যায় তখন স্বাভাবিকভাবে মানুষের কষ্টটাও বাড়বে আরো। এবং একই সাথে মানে মূল্য বৃদ্ধি হলো যেসব পণ্যে, সেখানে সবচেয়ে চোখে পড়ে সেই তালিকাতে সবচেয়ে চোখে পড়ে সেই নামগুলি যেই পণ্যগুলি আসলে বর্তমান সময়ে দেখা যায় যে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। আমি যদি ফ্রিজ আর এসির কথাই ধরি, এই যে আবহাওয়া এই সময় মানে ফলের রস আমসত্ত্ব না হয় বাদই দিলাম, কিন্তু এসিটা দেখা যায় যে অনেকের জন্যই এখন প্রয়োজনীয় হয়ে উঠেছে সেই বিষয়টি। এবং একই সাথে রহমান ভাই শেষ করতে চাই, আমি চাইবো আমি যেটি দিয়ে যে আমরা তো আমি যদি শুধু শেষ অর্থ বছরের কথাই ধরি যে আমাদের নানান রকমের অর্থনৈতিক চাপ ছিল, অনেক কিছু নিয়ে আপনার সাথে তো এখানে আমাদের বার্তাকক্ষ থেকে অসংখ্যবার কথা হয়েছে, মূল্যস্ফীতির কথা বললেন বা রেমিটেন্স বা যেটাই বলি যে নানান রকমের চাপ আমাদের ছিল। এবারের যে বাজেটটা এখন পর্যন্ত আমরা বাজেট থেকে যেই তথ্য পেলাম, যে কি মনে হচ্ছে যে এই নতুন অর্থ বছরটা কেমন যেতে পারে বা কতটা সহনীয় হতে পারে আমাদের জন্য? যেটা মনে হচ্ছে যে মূল্যস্ফীতি আসলে কমানোর জন্য যে সরকারি যে সমস্ত চেষ্টা যেগুলো ছিল সেটা খুব বেশি কার্যকর হবে এটা মনে হচ্ছে না। এর একটা কারণ হলো যে বিভিন্ন ক্ষেত্রে যে শুল্ক বসছে, আপনি বললেন যে বিভিন্ন পণ্যের কথা, এমনকি আমসত্ত্ব বা ফলের রস বা আইসক্রিমের মতো পণ্যের দামও এখানে বাড়ছে। আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে সিগারেট যারা ধূমপান করেন তাদের এই প্রতিটা সিগারেটের প্রতিটা যে তারা সিগারেট টানেন, সেটার প্রতিটা এই টানেই আসলে অনেক টাকা খরচ চলে যাচ্ছে। সো সেটাও সেই খরচ আরো বাড়বে। কিন্তু আমরা যদি অন্য দিক থেকে চিন্তা করি যে ইতিমধ্যে ধরেন সুদের হার বেড়েছে, ডলারের দাম বেড়েছে, তো যে কারণে ব্যবসার খরচ আসলে অনেকটাই বেড়ে গেছে। আমরা জানি যে বিশ্ববাজারে পণ্যের দাম কিন্তু এখন আগের চেয়ে অনেক কমেছে, কিন্তু এই সুদের হার বেড়ে যাওয়া অথবা ডলারের দাম বেড়ে যাওয়া এই সমস্ত কারণে কিন্তু সেই যে সুবিধাটা সেটা কিন্তু আসলে আমরা এটা পাচ্ছি না। এখন বাজেটে যে ধরনের প্রস্তাব নেওয়া হয়েছে, একটা হলো বাজেটে আপনার শুল্ক বাড়ানো কমানোর মাধ্যমে একটা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের একটা চেষ্টা করা যেতে পারে। সেক্ষেত্রে অনেক পণ্যের দাম বরং বেড়ে যাচ্ছে এই শুল্ক বাড়ানোর কারণে। আবার অন্যদিকে একটা ব্যাপার থাকে, সেটা হলো যে মুদ্রানীতির মাধ্যমে যে
মানে অনেক সময় মানে মূল্যস্ফীতি বাড়ানো কমানোর একটা চেষ্টা এটা কেন্দ্রীয় ব্যাংক এটা করতে পারে। মুদ্রানীতির পদক্ষেপ হিসাবেই কিন্তু আসলে এই সুদের হার বাড়লো, ডলারের দাম বাড়লো, সেগুলো আমরা দেখেছি, কিন্তু মূল্যস্ফীতি কিন্তু কমেনি। আমরা এই মে মাসেই দেখেছি এটা 10-এর কাছাকাছি আবার চলে গেছে। তার মানে হলো যে আসলে খুব বাজেটীয় যে সমস্ত পদক্ষেপ যেগুলো আছে তার মাধ্যমে মূল্যস্ফীতি কমানো, মানুষকে একটু স্বস্তি দেয়া, এটা যে খুব বেশি করা যাবে সেটা আসলে মনে হচ্ছে না। এক্ষেত্রে দরকার হলো প্রশাসনিক যে ব্যবস্থা যেগুলো আছে, যেমন অনেক সময় আলোচনা হয় সিন্ডিকেট ভেঙে দেয়া, যারা এই যে দাম বাড়ানোর পিছনে কাজ করে। সরকারকে এখন সেই ব্যবস্থার দিকে হয়তো যেতে হবে, কিন্তু কিভাবে যাবে? কারণ আমরা জানি যে যারা এই ধরনের কাজগুলো করে তারা এক ধরনের একটা রাজনৈতিক প্রভাবও রাখে, সেই অভিযোগ কিন্তু দীর্ঘদিনের আছে এটা। তো সরকার এখানে কতটা ব্যবস্থা নিতে পারবে সেটা আসলে আমরা এখনো এটা আসলে বুঝতে পারছি না। সার্বিকভাবে যেটা বলা যায় যে এই বাজেট আসলে মানুষের উপরে করের বোঝা বাড়াবে, মানুষের যে স্বস্তির যে জায়গাটা সেটা বোধহয় আরেকটু কমবে, এবং মানুষকে আসলে বোধহয় আগামী একটা বছর বেশ একটু কঠিন যাবে, এটা এখন পর্যন্ত সেই জিনিসটাই মনে হচ্ছে। সরকারকে হয়তো ভাবতে হবে যে কিভাবে আসলে মানুষকে একটু রিলিফ দেওয়া যায়। মানে ডলারের দাম কমে আসবে সেটা কিন্তু আসলে এখন মনে হচ্ছে না। তাহলে সুদের হারের মাধ্যমে অথবা অন্য কোনো পদক্ষেপের মাধ্যমে সরকার কোনো বিশেষ ব্যবস্থা নিতে পারে কিনা সেটা হলো একটা বিষয়। অন্য একটা বিষয় আছে, যেমন আমরা এটা দেখছিলাম যে বাজেট বক্তৃতায় যেটা বলা হয়েছে যে যারা সরকারি চাকুরিজীবী যারা আছে তারা বেশ কিছু সুযোগ সুবিধা পেত, তার ভিতরে একটা ছিল তাদের পেনশন। এখন আমরা জানি যে সর্বজনীন পেনশন যে কর্মসূচি সরকার চালু করেছে তাতে সাড়া খুব একটা নেই। এখন একটা সিদ্ধান্ত আছে যে এই বছরের 1 জুলাই থেকে যে স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত যে সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের পেনশন আসলে এই সর্বজনীন পেনশন স্কিমে এদেরকে যোগ দিতে হবে, সো তারা ওখান থেকে পেনশনের একটা সুবিধা তারা নিতে পারবেন। আজকে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন যে সরকারি প্রতিষ্ঠানেও যারা 2025 সালের 1 জুলাই থেকে যোগ দেবেন তাদেরকেও সর্বজনীন পেনশনে যেতে হবে। আমরা খবর নিয়েছি যে এটার মানেটা কি আসলে, এবং তখন আমাদেরকে বলা হয়েছে সরকারিভাবেই যে কর্মকর্তারা আছেন তারা এটা বলছেন যে এখন থেকে মানে 2025 সালের 1 জুলাই থেকে যারাই সরকারি চাকরিতে যোগ দেবেন তাদের সবাইকেই আসলে সর্বজনীন পেনশনে চলে যেতে হবে। সো ওই যে সরকার যে একটা আসলে পেনশন ব্যবস্থা চালু করেছে বা মানে যেটা আছে ব্যবস্থা আর কি, সরকারি যেটা পেনশন ব্যবস্থা, সেখানে আর তারা থাকতে পারবেন না, তাদেরকে সর্বজনীন পেনশনে চলে যেতে হবে। এখন সেইটা কতখানি এদের জন্য আকর্ষণীয় হবে আমরা এখনও জানি না, কিন্তু অলরেডি আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে যখন এই সর্বজনীন পেনশনে পাঠানোর একটা সিদ্ধান্ত হয়েছে তারা ব্যাপারটা পছন্দ করেননি। সো এইরকম আসলে বেশ কিছু পরিবর্তন আসবে, আমরা হয়তো আরও জানতে পারবো যে আসলে কি ধরনের মানে প্রভাব আসলে এই বাজেট আমাদের সবার জীবনের উপরে কি ধরনের প্রভাব আসলে ফেলতে যাচ্ছে। এটা সময়ই আমাদের বলে দেবে। বলরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলাপ করলাম 2024-25 অর্থ বছরের বাজেট সব মিলিয়ে কেমন হলো। এখন পর্যন্ত বাজেট সংক্রান্ত যে তথ্যগুলো আমাদের কাছে এখন পর্যন্ত যেগুলো এসেছে সেসব নিয়েই আমরা আলাপ করলাম। পরবর্তীতে নিশ্চয়ই সময়ের সাথে সাথে আপনারা আরও আপডেটেড যে সমস্ত তথ্য রয়েছে সেসব আমাদের অনলাইনে গেলেই পড়ে নিতে পারবেন। আপনি কি ভাবছেন কেমন হলো এবারের বাজেট আমাদের জানাতে পারেন কমেন্ট সেকশনে। আজকে এখানে শেষ করছি। দর্শক, প্রথম আলো সংবাদগুলোর দিকে চোখ রাখতে ভিজিট করুন prothomalo.com, সাথে প্রথম আলোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। থাকুন ভালোর সাথে, আলোর পথে।